আসসালামু আলাইকুম। আহ, সামনে 24 তারিখে হুইট অ্যান্ড ম্যাচ বা বিডব্লিউ এর এসু পরীক্ষা আছে। সেই উপলক্ষে আসলে হুইটের কোন কোন টপিক গুলো পড়া উচিত সেই সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করব। প্রথম কাজ হচ্ছে আপনাকে হুইটের জিনোম পড়তে হবে অ্যান্ড ইভলিউশন। হুইটের জিনোম অ্যান্ড ইভলিউশন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার, দেখি এতে শোনা যাচ্ছে কিনা, সেটা তো রেকর্ডিং হচ্ছে না। সেটা হচ্ছে হুইটের জিনোম অ্যান্ড ইভলিউশন থাকতেছে। এই ইভলিউশন বলতে হুইটটা আসলে কোথায়, কোন হুইটটা কোথায় ডিপ্লয়েড, টেট্রাপ্লয়েড এবং হেক্সাপ্লয়েড যেটা আছে সেটা কোন হুইট কোথা থেকে আসছে, কোন রাষ্ট্র থেকে উৎপন্ন হয়েছে, অরিজিন যেটাকে বলে সেটা জানবে। এরপরে জিনোম এবং জিন পোল সোর্স, এ জিন কোথা থেকে আসছে, বি জিন কোথা থেকে আসছে এবং ডি জিন কোথা থেকে আসছে, এটা জানা খুবই জরুরি। এর আগে এখান থেকে একটা কোশ্চেন আসছে, সুতরাং এখান থেকেও আসতে পারে। ফাদার অফ গ্রিন রেভলিউশন, ফাদার অফ গ্রিন রেভলিউশন কি এবং সে কোনটা নিয়ে কাজ করছিল, সেই সাথে নরিন টেন, সম্ভবত নরিন টেন সম্পর্কে একটু জানবে। তাহলে এইটুকু ছিল আমার হুইটের যে বেসিক যে চিন্তা ভাবনাগুলো সেগুলো। এরপরে হাইব্রিড ভ্যারাইটি, মানে হুইটের হাইব্রিড ভ্যারাইটি আছে কিনা বা না থাকলে তার কারণটা কি এটা একটু দেখে নিন। এরপরে হচ্ছে উইন্টার এবং মনসুন ভ্যারাইটি, এবং আর একটা আসলে একটা মজার জিনিস হচ্ছে উম, বাংলাদেশে যে আহ, মানে যে হুইটগুলো কাল্টিভেশন করা হয় সেগুলো কিন্তু নর্মালি মনসুন ভ্যারাইটি, মানে যেটাকে বসন্তকালীন বলা হয়। আমাদের দেশে উইন্টার আর হুইট যেটা নর্মালি ইউরোপ বা ওইসব রাষ্ট্রে সেটা হয় না। কেন হয় না তার একটা বড় কারণ হচ্ছে এখানে তাদের চিলিং টেম্পারেচার বলেন বা যে চিলিং টেম্পারেচারটা মানে একটা আহ, নর জিরোর কাছাকাছি যে টেম্পারেচার থাকা দরকার ছিল, সরি চিলিং টেম্পারেচার না, এটা ভার্নালাইজেশন যেটা বলে, এই ভার্নালাইজেশন যে টেম্পারেচারটা এটা আমাদের দেশে বিরাজ করে না। এই কারণে আমাদের যে উইন্টার যে ভ্যারাইটিটা আছে হুইটের সেটা হয় না। আমাদের দেশে বসন্তকালীন যে জাতটা আছে সেটা হয়। এছাড়া আর একটা জাত আছে এই দুইটার মাঝামাঝি। ভ্যারাইটি রিলেটেড একটু আপনাকে দেখতে হবে যে কোন, যেমন বাড়িগম 33 বা 32, কোনটা কোন রেজিস্ট্যান্স আছে কিনা, সেগুলো বায়োফোর্টিফিকেশন কিনা, বায়োফোর্টিফিকেশন হলে সেগুলোতে কি কি আছে, এবং আমাদের দেশে কেন জিঙ্ক এবং আয়রনের প্রতি এমফ্যাসিস দেওয়া হয়, এটা একটু দেখবেন। এটার সাথে যেহেতু আসে তাহলে আর একটা জিনিস চলেই আসে, আসলে জিঙ্ক এবং আয়রনের বিষয়ের সাথে বিএমআই এর যে বিষয়টা এটা একটু রিলেটেড। এই কারণে মূলত আমাদেরকে এটা দেখা লাগে। এরপরে এগুলো দেখেন, আমি হুইট এর একটা ইতিহাসের কথা বললাম, তার ভ্যারাইটি থেকে শুরু করে জিনোম ইভলিউশন এই রিলেটেড। এরপরে আসছে কি, আমি হুইট এবং কাল্টিভেশন করতে যাব, তার মানে প্রথম যদি কাল্টিভেশন করতে যাই তাহলে আমার সিড চলে আসে। সিডগুলো কি কি হতে পারে, ব্রিডার সিড হতে পারে, ফাউন্ডেশন সিড হতে পারে বা টিএলএস সিড। এই যে ব্রিডার সিড, ফাউন্ডেশন সিড বা টিএলএস সিড যেটা বলে, সেগুলোর একটা কি আছে, আইসোলেশন ডিস্টেন্স আছে। তো আপনাকে অবশ্যই এই আইসোলেশন ডিস্টেন্সটা কি করতে হবে, মেনটেন করতে হবে। সাথে সাথে এই ব্রিডার সিড, ফাউন্ডেশন সিড বা টিএলএস সিডের একটা ট্যাগ কালার আছে। তাহলে আপনাকে এই ট্যাগ কালারটা কার ক্ষেত্রে কি এটা জানা লাগবে। তাহলে আমরা সিড পেয়ে গেলাম, মনে করেন আমি ফাউন্ডেশন সিড বা ব্রিডার সিড যে কোনো এক ধরনের সিড পাইছি। এখন আমি সিডটা নিয়ে আসার পরে এটা ট্রিট করা হয় বিডাব্লিউএমআরআই। তারা যখন তাদের সিডগুলো প্রোডাকশন করে তখন তারা কিন্তু এটা একটা কেমিক্যাল দ্বারা এগুলো ট্রিট করে। সুতরাং সিড ট্রিটিং কেমিক্যাল আছে। হ্যাঁ, এই যে দুই একটা সিড ট্রিটিং কেমিক্যালসের নাম জানা এবং তাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের নামও জানতে হবে। এতটুকু গেল। তাহলে আপনি সিড জানলেন, কোন জাত নিয়ে এসতেছেন সেটা জানলেন, সিটগুলোকে ট্রিট করলেন। এরপরে কি, সয়েল টাইপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ লাইমিং ম্যাটেরিয়ালস। আর যেহেতু বিডাব্লিউএমআরআই আপনার মোটামুটি ভাবে ওই দিনাজপুর বা উত্তরবঙ্গে থাকার কারণে উত্তরবঙ্গে লাইমিং স্পেশালি 3 থেকে 4 বছর পর পর লাইমিং কাল্টিভেট মানে সয়েলে দেওয়া হয়। তাহলে লাইমিং কি, এগ্রিকালচার লাইমিং এর সংজ্ঞা এবং লাইমিং এর যোগ করলে কোন নিউট্রিয়েন্ট দেওয়ার প্রয়োজন নয়, এই জিনিসটা একটু বেশি কি করবেন দেখে নেবেন, তাহলে আপনার এই জিনিসটাও কভার করে যাবে।
তাহলে আমার সিড ট্রিট হলো, সয়েলটা রেডি হলো, এখন আমার আছে ফার্টিলাইজার অ্যান্ড গ্রিন ম্যানিউরিং। গ্রিন ম্যানিউরিং কেনটা হচ্ছে, বর্তমানে যিনি ডিসিশনে আছেন তিনি অলমোস্ট অ্যাগ্রোনমিস্ট। তো ফার্টিলাইজার তো একটু ভালো করে দেখবেন কোন নিউট্রিয়েন্টের কোন উপাদানগুলো আছে এবং তাদের ফাংশন কি। প্লাস হচ্ছে গ্রিন ম্যানিউরিং এর বিষয়টা আস্তে আস্তে দুই একটা গ্রিন ম্যানিউরিং কতদিন পরে সাধারণত যদি আফ্রিকান ধনচা অথবা দেশি জনতা হয় সেটা কাল্টিভেশন করে দেওয়া হয় জমিতে, সেটা একটু দেখেন। আফ্রিকান ধনচা এবং দেশি ধনচার মধ্যে পার্থক্য, এটা কিভাবে আইডেন্টিফাই করা যায়, কিভাবে বুঝবেন সেখানে নাইট্রোজেন বায়োসিনথেসিস হয়েছে, এই বিষয়টা একটু দেখবেন। ইরিগেশন টাইপ, হুইটের ক্ষেত্রে মেইনলি তিনটা, এটা জমির উপর ডিপেন্ড করে, সয়েল এছাড়া ইনভায়রনমেন্টের উপরে, বাদে নর্মালি তিনটা ইরিগেশন দেওয়া হয়, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। তো আসলে এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কিভাবে মনে রাখবেন? তো আমরা যখন মানে অ্যাজ এ সায়েন্টিস্ট হিসাবে ওটা আমরা খুব মজা লাগতো। সেটা হচ্ছে 17-র ঘরে নামতা পড়বেন, মাঝে 17 থেকে 21 প্রথম ইরিগেশনটা দেওয়া হয় 17 থেকে 21 দিনের মধ্যে। এবং এখন এই সময় দেওয়া হয় যখন ক্রাউন রুট ইনিশিয়েশনটা শুরু হয়, তখন এই 17 থেকে 21। এরপরে 17 × 2 = 34, 34-এ দেওয়া হয় না। এরপরে যদি আপনি গুণ করেন 3 × 17 = 51, এই কারণে দেখবেন ওই 50, 55 বা 55, 60 দিনের ওইখানে আর একটা ইরিগেশন দেওয়া হয়। 400, তাহলে 3 × 17 = 4 × 17 কত, 68। এই 68, 70, 75 দিনে গিয়ে আর একটা ইরিগেশন দেওয়া হয়। তাহলে আপনি মোটামুটি একটা রেঞ্জটা মনে রাখতে পারবেন। আর একটা হচ্ছে সিড রেটটা এখানে একটু অ্যাড করলে ভালো হতো, সিড রেটটা একটু দেখে নেবেন যে হুইটের ক্ষেত্রে সিড রেট কত। তার মানে আমরা মোটামুটি এখন দেখেন, হুইট জিনোম জানলাম, ইভলিউশন জানলাম, তার জিন পোল কোনটা কোথা থেকে আসছে, ফাদার অফ গ্রিন রেভলিউশন, তিনি নোবেল পুরস্কার কবে পাইছেন, কেন পাইছেন, হাইব্রিড ভ্যারাইটি আসছে কি না, না থাকলে তার কারণ কি, আমাদের দেশে কোন হুইটটা কাল্টিভেশন করা হয়, কেন বাকিটা হয় না, ভ্যারাইটি রিলেটেড, ব্রিজের ভ্যারাইটি, সরি, গমভুট্টা এবং বাড়ি যে ভ্যারাইটিগুলো রিলিজ করছে সেগুলো সম্পর্কে একটু জানলেন। যে সিডটা ব্যবহার করতেছেন সেই সিডগুলো কোন ধরনের সিড, ব্রিডার সিড নাকি ফাউন্ডেশন সিড নাকি টিএলএস সিড, সেটা জানলেন। এরপরে সিড ট্রিটিং হচ্ছে কেমিক্যালস যেগুলো আছে, যেমন থিরাম আছে, এটা কি, এটার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা কি, এটা একটু দেখলেন। সয়েল টাইপ, কোন ধরনের সয়েলে হচ্ছে যে গমটা ভালো হয়। অ্যাপ্লিকেশন অফ লাইমিং ম্যাটেরিয়ালস, দুইটা লাইমিং ম্যাটেরিয়ালস তাদের সংকেত সহ পার্সেন্টেজটা দেখলেন। ফার্টিলাইজার এবং গ্রিন ম্যানুরিং, এটা একটু ইম্পর্টেন্ট খুবই, বর্তমান ডিজি তিনি অ্যাগ্রোনমির। ইরিগেশন টাইম, কয়বার ইরিগেশন দেওয়া লাগে নর্মালি আমাদের দেশে, কখন কোন টাইমে এই ইরিগেশনটা মানলে দেয়, ঠিক আছে। এরপরে আসছে আমাদের ফার্টিলাইজার লস অ্যান্ড দেয়ার ফাংশন। নাইট্রোজেন কিভাবে লস হয়, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, ইমোবিলাইজেশন, এই যে টার্মিনোলজিগুলো আসছে ফার্টিলাইজার লস সম্পর্কে, এটা একটু জানবেন। এবং দেয়ার ফাংশন, মানে ফাংশন বলতে ফার্টিলাইজার লসের ক্ষেত্রে কোনো এনজাইম জড়িত আছে কিনা তার সেটা একটু জানা। আবার আরেকটা রুট টাইপস আসছে ফার্টিলাইজারের পরে আসে আসলে এই ক্রাউন রুট ইনিশিয়েশন বা সিআরআই যেটা বলে, এটা সম্পর্কে একটু জানলেন। কোন ধরনের রুট আছে, সেমিনাল রুট আছে কিনা বা অন্য আরো কোনো রুট আছে কিনা, তাদের ফাংশন গুলো কি, এই বিষয়গুলো জানবেন। স্টোমাটা কি, পানি কিভাবে লস হয় বা অক্সিজেন কিভাবে আসে, স্টোমাটা রেগুলেশনটা কে মেনটেন করে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। সি3 প্ল্যান্টস, আরেকটা মজার জিনিস বলি, গমভুট্টা গবেষণা ইনস্টিটিউট দুইটা ক্রপস নিয়ে কাজ করে আপনার, একটা হচ্ছে হুইট আর একটা হচ্ছে মেজ। তো মজার বিষয় হচ্ছে যে একটা সি3 প্ল্যান্ট আর একটা হচ্ছে সি4 প্ল্যান্ট। তাহলে এই জিনিসটা একটু জানা দরকার যে সি3 প্ল্যান্ট এবং সি4 প্ল্যান্ট, আর স্পেশালি আপনি যদি বলতে চান সি3 এবং সি4 প্ল্যান্ট সম্পর্কে, ক্রায়ঞ্জ অ্যানাটমি সম্পর্কে, তাদের ফার্স্ট স্টেবল কম্পাউন্ড, তাদের এনজাইম, এইটার সি3 এবং সি4 এর সাথে হচ্ছে যে ক্যাম্প প্ল্যান্ট যেটা আছে এটা সম্পর্কে একটু বিস্তারিত জানা। স্টেমের নাম্বার, একটা হুইটের ফ্লাওয়ারে কয়টা স্টেমেন থাকে, কি অ্যারেঞ্জড থাকে, ফ্লাওয়ার টাইপসটা কেমন, ইনফ্লোরেসেন্সের অ্যারেঞ্জমেন্ট, জিগজ্যাগ যেটা বলি আমরা, সেখানে কোনটা 100% ফার্টিলাইজ হয় কোনটা হয় না। আর একটা যেহেতু এখানে আসলো আপনার সাথে সাথে আর একটা বিষয় আছে যে এ বি ডি, যখন কেন এর সাথে বি এর কোনো ক্রস হয় না বা এখানে কেন ক্রস হচ্ছে না,
এ আলাদা থাকতেছে, এই জিনিসটা আছে, এই যে সেট অফ ক্রোমোজোম, পলিপ্লয়েডি বা অ্যালোপ্লয়েডি প্লয়েডি আসতেছে, এই বিষয়গুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। আর ওই যে আমরা হেক্সাপ্লয়েড বলতেছি, কেন হেক্সাপ্লয়েড, এই সংজ্ঞা বা এর রিলেটেড বিষয়গুলো আছে। মেজর ইনসেক্টের কথা যদি বলেন, হুইটের ক্ষেত্রে খুব একটা ইনসেক্টের সমস্যা হয় না। ফ্লাওয়ারিং স্টেজে যে অ্যাফিডের আক্রমণটা হতে পারে, আর মাঝে মাঝে দু একটা বোরারের আক্রমণ হয়। এই দুইটা হচ্ছে যে হুইটের মেজর হচ্ছে যে ইনসেক্ট, হ্যাঁ। মেজর যদি পেস্টের কথা বলেন, মেজর ডিজিজের কথা বলে লিপ রাস্ট এবং ব্লাস্ট, এই এই দুইটা চলে আসে। লিপ রাস্ট এবং ব্লাস্ট বর্তমানে ডিজিজের ক্ষেত্রে ব্লাস্টটা হচ্ছে প্রথমে এবং পরবর্তীতে হচ্ছে রাস্ট, এইগুলো আছে, এটা সেকেন্ডে চলে আসে। তাহলে ব্লাস্ট এবং লিপ রাস্ট এর এদের কজাল অর্গানিজম, যে চার পাঁচটা আরো ডিজিজ আছে তাদের কজাল অর্গানিজম গুলো জানা খুবই জরুরি। এবং রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, ব্লাস্ট অথবা রাস্টের কোনো রেজিস্ট্যান্ট ভ্যারাইটি আসছে কিনা সেই সম্পর্কে একটু জানতে হবে। সেটা জানার পরে আপনার হারভেস্টিং ম্যাচুরিটি চলে আসলো, মানে আপনার দেখেন আমরা প্রথম থেকে ইভলিউশন থেকে জিন থেকে শুরু করে সয়েল টাইপ, ইরিগেশন, ফার্টিলাইজার, তারপর ইনসেক্ট, পেস্ট, কোন মাটিতে হবে, কখন ইরিগেশন দিতে হবে, এইগুলো শেষ করে চলে আসছে হারভেস্টিং ম্যাচুরিটি, মানে আমি কতদিন বয়সে হারভেস্ট করব। হারভেস্টিং ম্যাচুরিটি গুলো কি কি, ফিজিওলজি মানে হচ্ছে কি, এটা কিন্তু তো আমাদের অ্যাগ্রোনমিক ক্রপস, হর্টিকালচারাল ক্রপস তো না। তাহলে হর্টিকালচার ক্রপস হলে হর্টিকালচার ক্রপস এর ম্যাচুরিটি কেমন হয় সেটা একটু দেখে নিলে হবে। আর হারভেস্টিং ম্যাচুরিটি কত পার্সেন্টেজে ময়েশ্চার কন্টেন্টে হারভেস্ট করা যায়, কোন কন্ডিশনে থাকলে গাছগুলো থাকলে হারভেস্ট করা যায়, এটা একটু দেখবেন। ময়েশ্চার কন্টেন্ট রিলেটেড ম্যাথ থাকে যে আপনি হারভেস্ট করতেছেন, এই সময়তে ময়েশ্চার এত আছে, এত ময়েশ্চার আপনি এটাকে প্রিজার্ভ করতে চান, তাহলে ইল্ড কত হবে, এই রিলেটেড ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। রেশিও অফ স্ট্র এবং গ্রেন, গ্রেন, স্ট্র এবং গ্রেনের রেশিও কত কত পার্সেন্ট থাকে একটু দেখবেন। সিডবর্ন ডিজিজ দুই একটা থাকলে সেটা একটু নাম দেখে নিন। বায়োফোর্টিফিকেশন যেটা করা হচ্ছে, বায়োফোর্টিফিকেশনের মাধ্যমে আয়রন এবং হচ্ছে কি জিঙ্ক ইনরিচ ভ্যারাইটিগুলো ডেভেলপ করা হচ্ছে, সেটা সম্পর্কে একটু জানবেন। এবং জিঙ্কের পার্সেন্টেজ কত, সেটা ময়েশ্চার কন্টেন্ট ফর স্টোরেজ, লং টার্ম স্টোরেজের জন্য ময়েশ্চার কন্টেন্টটা কত থাকে। ডাস্ট টেস্ট এবং ভিসো টেস্ট কেন কি এবং এটার ফুল ফর্মটা জেনে রাখেন। আমি ব্রিডার সিট করতে চাই অথবা আমি ফাউন্ডেশন সিট করতে চাই, বাট আইসোলেশন ডিস্টেন্সটা কত হবে, এটা একটু জেনেন। বর্তমানে এছাড়া বিডাব্লিউ এর স্পিড ব্রিডিং নিয়ে কাজ করতেছে, স্পিড ব্রিডিং কি এটা একটু সম্পর্কে ধারণা করবেন। আর একটা যে দুইটা কাজ করতেছে সেটা হচ্ছে সল্ট টলারেন্ট ভ্যারাইটি ডেভেলপমেন্টের চেষ্টা করতেছে, এছাড়া হিট টলারেন্ট। এই যে দিন দিন আহ হুইট কাল্টিভেশন বাংলাদেশে কমে যাওয়ার একটা বড় কারণ হতেছে আমাদের দেশে টেম্পারেচার বা উইন্টার সিজনটা শর্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের হিট টলারেন্ট ভ্যারাইটি গুলো প্রয়োজন, ঠিক আছে। এরপর আছে আমার নিউট্রিয়েন্ট কন্টেন্টস। নিউট্রিয়েন্ট কন্টেন্টস বলতে 100 গ্রাম হুইটে কি কত পার্সেন্টেজ আপনার প্রোটিন থাকে, কত পার্সেন্ট আয়রন থাকে, ক্যালোরি থাকে, এই সম্পর্কে একটু জানা। এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা না জানলে হবে না। যেমন ধানের ক্ষেত্রে আপনার প্রোটিন 7.5, তাহলে গমের ক্ষেত্রে কত। আর একটা হচ্ছে গ্লুটেন আছে, যে কারণে আটা থেকে আমরা ময়দা দিয়ে আটা রুটি বানাইতে পারি, কিন্তু আবার আমরা ভুট্টার আটা দিয়ে বানাইতে পারি না। এই গ্লুটিনের কাজটা কি, ইল রিলেটেড কোনো ম্যাথ থাকলে পরে সেটা দেখে নেবেন। আরেকটা হচ্ছে আমি এত কথা বলছি, কিছুই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস জানতে হবে পেস্টিসাইড এবং হার্বিসাইডের। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস অফ পেস্টিসাইড এবং হার্বিসাইড বলতে আমি যেটা বোঝাচ্ছিলাম যে আহ, আহ, তারা, যে ধরেন আমি বলছিলাম আপনাদের যে টিল্ট আছে, তারপরে আছে পেন্ডামেথিলিন আছে, হ্যাঁ, যেটাকে পানিডা বলি, বর্তমানে পানিডা ব্যবহার করতেছে বিডাব্লিউএমআরআই। এই বিষয়টা একটু দেখা। টিল্ট গেল, নাটিভো গেল, অ্যামিস্টার গেল, হ্যাঁ, রোবরাল, এই চার পাঁচটা যে ইম্পর্টেন্ট পেস্টিসাইড অথবা ফাঙ্গিসাইড আছে, তাদের হচ্ছে কি করা, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া। এতটুক মোটামুটি ধারণা নেওয়ার পরে বাংলাদেশের বর্তমানে উম, আহ, এই এই হুইটের বা গমের গড় ফলন কত, এইটা সম্পর্কে আপনাদের একটা বেসিক ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আমার মনে হয় যে এতটুকু যদি আপনারা ধারণা রাখতে পারেন, তাহলে হুইট রিলেটেড যে পড়াটা
আমার বইয়ের বাইরে আমার মনে হয় কভার করবে ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ আমরা মেজ রিলেটেড এবং কিছু সাপ্লিমেন্ট আছে সেগুলো সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।